দ্য ডিবেটে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ইন্ডিগোর সাম্প্রতিক আর্থিক ফলাফল, যা যা বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। একদিকে সংস্থাটি দারুণ কাজ করছে বলে মনে হচ্ছে, কিন্তু অন্যদিকে তারা বিশাল অঙ্কের লোকসানের কথা জানিয়েছে। ঠিক তাই। আর আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা তো এখানেই। ইন্ডিগোর এই ফলাফল কি তাদের শক্তিশালী পরিচালন ব্যবস্থা আর সফল আন্তর্জাতিক কৌশলের প্রমাণ দিচ্ছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের মতো মারাত্মক ঝুঁকি আর লাগাম ছাড়া খরচের মতো গুরুতর কাঠামোগত দুর্বলতা? আমার তো মনে হয় এই ফলাফল ইন্ডিগোর মূল ব্যবসার শক্তি আর তাদের কৌশলগত বিচক্ষণতাকেই তুলে ধরে। যে লোকসানের কথা বলা হচ্ছে সেটা আমার চোখে মূলত একটা হিসাবের মারপ্যাচ। আর আমি বিষয়টাকে দেখছি একদম অন্যভাবে। আমার দৃষ্টিকোণ থেকে এই বিপুল পরিমাণ লোকসান আর বাড়তে থাকা খরচকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। এটা ইন্ডিগোর ব্যবসায়িক মডেলের গভীরে থাকা গুরুতর ঝুঁকিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাহলে চলুন গভীরে যাওয়া যাক। আমার দিক থেকে যদি বলি, দেখুন, রিপোর্টের হেডলাইন নাম্বার বা বড় সংখ্যার আড়ালে দেখলে ইন্ডিগোর একটা অত্যন্ত শক্তিশালী ছবি ফুটে ওঠে। যদি আমরা বৈদেশিক মুদ্রার প্রভাবটা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখি, তাহলে দেখা যাবে ইন্ডিগো আসলে প্রায় 1 বিলিয়ন টাকার অন্তর্নিহিত মুনাফা করেছে। ভাবুন একবার, গত বছর ঠিক এই সময়ে তাদের 7.5 বিলিয়ন টাকার ক্ষতি হয়েছিল। সেই তুলনায় এটা একটা বিরাট পরিবর্তন। ম্যানেজমেন্টও এটাকে একটা শক্তিশালী পরিচালন ফলাফল বলছে। আর এর পেছনে কারণও আছে। তারা নিয়মমাফিক তাদের ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে, বাজারে টিকিটের চাহিদা ভালো ছিল, আর সবচেয়ে বড় কথা, প্লেনের জ্বালানির দামও কম ছিল। তাদের অ্যাডজাস্টেড ইবিডার, মানে সোজা কথায় সুদ, কর বা প্লেনের ভাড়ার মতো খরচগুলো বাদ দিলে যে আয়টা থাকে, সেটা বেড়েও 38 বিলিয়ন টাকা হয়েছে। আর তাদের লাভের মার্জিনও 16% থেকে বেড়ে প্রায় 20% হয়েছে। আর যে 25.8 বিলিয়ন টাকার ক্ষতির কথা এত বলা হচ্ছে, সেটা মূলত ডলারের তুলনায় রুপির দাম কমে যাওয়ার ফল। এটাকে বলে নন ক্যাশ ক্ষতি। বিষয়টা অনেকটা আপনার বাড়ির দাম বেড়ে যাওয়ার মতো। কাগজে কলমে আপনার সম্পদ বাড়লেও যতক্ষণ না আপনি বাড়িটা বিক্রি করছেন, আপনার হাতে নগদ টাকা আসছে না। এখানেও ঠিক তাই। এই ডলারের দেনাগুলো তাদের আগামী 8-10 বছরে শোধ করতে হবে। তাই আমি বলবো, তাদের মূল ব্যবসা যথেষ্ট মজবুত। আপনি বিষয়টাকে যে দিক থেকে দেখছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গায়। খবরের কাগজের শিরোনাম কিন্তু 1 বিলিয়ন টাকার অন্তর্নিহিত মুনাফা নয়, শিরোনামটা হলো 25.8 বিলিয়ন টাকার বিশাল নেট ক্ষতি, যা গত বছরের 9.9 বিলিয়ন টাকার ক্ষতির চেয়েও দ্বিগুণের বেশি। আপনি বৈদেশিক মুদ্রার ক্ষতিকে হিসাবের মারপ্যাচ বলে উড়িয়ে দিচ্ছেন, যা আমার মতে বেশ বিপজ্জনক, কারণ এটা কোনো সামান্য বিষয় নয়। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সংস্থার ওপর প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলারের, মানে 9 বিলিয়ন US ডলার্সের বিশাল অঙ্কের দেনা রয়েছে। এই ঝুঁকিটা এতটাই মারাত্মক যে রুপির দাম যদি ডলারের তুলনায় মাত্র 1 টাকা কমে যায়, তাহলে এই সংস্থার 9 বিলিয়ন টাকার লোকসান হয়ে যায়। এটা একটা লাগাতার এবং বিশাল ঝুঁকি। আপনি জ্বালানির দাম কমার কথা বললেন, ঠিক আছে, কিন্তু জ্বালানি আর বৈদেশিক মুদ্রার প্রভাব বাদ দিলেও সংস্থার ইউনিট খরচ, অর্থাৎ CASK, মানে সহজ কথায় একটা সিটকে 1 কিলোমিটার ওড়াতে কত খরচ হয়, সেটা 3.9% বেড়েছে। কেন? কারণ রুপির দাম কমেছে, আর ইন্ডিগোর 60%-এর বেশি খরচ ডলারে মেটাতে হয়। এর সাথে যুক্ত হয়েছে পুরনো চুক্তি অনুযায়ী বাৎসরিক খরচ বৃদ্ধি আর প্লেনগুলোর কম ব্যবহার। সংস্থা নিজেই তো অর্থবর্ষ 2026-এর জন্য তাদের খরচ বাড়ার পূর্বাভাস দিয়েছে। কারণ হিসেবে বলছে রুপির অপ্রত্যাশিত দরপতন, গ্রাউন্ডেড প্লেনের সংখ্যা, মানে যে প্লেনগুলো উঠতে পারছে না সেগুলোর সংখ্যা প্রত্যাশার চেয়ে ধীরে কমা, আর তার উপর ব্যয়বহুল ড্যাম্পলিজ। সুতরাং ছবিটা মোটেই ততটা রঙিন নয়। আপনি বৈদেশিক মুদ্রার ঝুঁকি নিয়ে যে প্রশ্নটা তুলেছেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমি বিষয়টাকে একটা কাঠামোগত দুর্বলতার চেয়ে একটা ম্যানেজ করার মতো চ্যালেঞ্জ হিসেবেই দেখি। দেখুন, ইন্ডিগো এই ঝুঁকি সম্পর্কে ভালোভাবেই জানে এবং এটা কমানোর জন্য তারা একটা বুদ্ধিদীপ্ত কৌশল নিয়েছে। তারা আন্তর্জাতিক রুটে তাদের ব্যবসা বাড়াচ্ছে। এর ফলে কি হচ্ছে? তাদের আয় আসছে ডলার বা ইউরোর মতো শক্তিশালী মুদ্রায়। আচ্ছা, ভাবুন, ইন্ডিগোর বিমান কেনার বা লিজ নেওয়ার জন্য ডলারে বিল মেটাতে হয়। আবার যখন তারা দুবাই বা সিঙ্গাপুরের মতো রুটে টিকিট বিক্রি করে, তখন সেই আয়ও ডলারে আসে।
ফলে ডলারের দাম বাড়লে তাদের খরচ যেমন বাড়ে, আয়ও তেমন বাড়ে। এতে ঝুঁকিটা কিছুটা কমে আসে, অনেকটা এক হাত দিয়ে দিয়ে অন্য হাত দিয়ে নেওয়ার মতো। একেই বলে স্বাভাবিক হেজ। এরা তাদের আন্তর্জাতিকরণের কৌশলের একটা বড় অংশ। শুধু তাই নয়, এর পাশাপাশি তাদের কাছে $850 মিলিয়ন একটি হেজ বুকও আছে, যা দিয়ে তারা সরাসরি হেজ। কিন্তু এক মিনিট, এই $850 মিলিয়ন কি $9 বিলিয়ন দায়ের তুলনায় যথেষ্ট? এটা তো সাগরের মধ্যে এক ফোঁটা জলের মতো। আমি মানছি অঙ্কটা ছোট, কিন্তু দুঃখিত, কিন্তু এই যুক্তিটা আমি মানতে পারছি না। $9 বিলিয়ন দেনা কোনোভাবেই একটা ছোটখাটো চ্যালেঞ্জ নয়। এটা একটা কাঠামোগত দুর্বলতা যা সংস্থার ভিত নাড়িয়ে দিতে পারে। আপনি স্বাভাবিক হেজের কথা বলছেন, কিন্তু এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ২-৪টা আন্তর্জাতিক রুট বাড়িয়ে তো আর $9 বিলিয়ন ঝুঁকি সামলানো যায় না। ঝুঁকিটা তো আজকের, এই মুহূর্তের। উল্টে ম্যানেজমেন্ট নিজেই স্বীকার করেছে যে তারা এখন অপারেটিং লিজের বদলে ফাইন্যান্স লিজের দিকে বেশি ঝুঁকছে। সহজ কথায় বললে, অপারেটিং লিজ হলো প্লেন ভাড়া নেওয়ার মতো, আর ফাইন্যান্স লিজ হলো কিস্তিতে প্লেন কেনার মতো। ফাইন্যান্স লিজে প্রতিটা প্লেনের জন্য দায়ের পরিমাণ অনেক বেশি হয়, তাই ডলারের ওপর নির্ভরশীলতা আর ঝুঁকি দুটোই বাড়ছে না। একে শুধু অ্যাকাউন্টিংয়ের চশমা দিয়ে দেখলে আসল বিপদটা এড়িয়ে যাওয়া হবে। আমি বুঝতে পারছি আপনি ঝুঁকির দিকটা নিয়ে চিন্তিত, এবং সেই চিন্তা অমূলক নয়। কিন্তু আমার মনে হয় এই ঝুঁকিটা তারা নিচ্ছে একটা বড় পুরস্কারের আশায়, আর সেটা হলো তাদের আন্তর্জাতিক সম্প্রসারণ। সেই দিকটা যদি আমরা দেখি, ইন্ডিগো কিন্তু একটা ঘরোয়া এয়ারলাইন থেকে খুব সফলভাবে একটা গ্লোবাল এয়ারলাইনে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক রুটে তাদের ক্ষমতা ২৬% বেড়েছে। আন্তর্জাতিক গন্তব্যের সংখ্যা ২১ থেকে বেড়ে ৪৩ হয়েছে, দ্বিগুণেরও বেশি। এটা কোনো ছোট ব্যাপার নয়। তারা এখন A321 XLR এর মতো নতুন প্রজন্মের প্লেন দিয়ে ইউরোপের অ্যাথেন্স পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করছে। তাদের বড় প্লেন অর্থাৎ A350 ওয়াইড বডি বিমানের অর্ডার ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হয়েছে। এটা তাদের দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষার স্পষ্ট প্রমাণ। আর তাদের নতুন প্রিমিয়াম স্ট্রেচ প্রোডাক্ট, যেখানে যাত্রীরা একটু বেশি জায়গা পায়, সেটা আন্তর্জাতিক রুটে যেমন ব্যাংকক, দুবাই বা সিঙ্গাপুরে ঘরোয়া রুটের চেয়েও বেশি জনপ্রিয় হচ্ছে। এটা তো তাদের কৌশলের সাফল্যকেই প্রমাণ করে। এতে একটা আকর্ষণীয় যুক্তি, কিন্তু মুদ্রার অন্য পিঠটা কি আপনি দেখছেন? এই যে এত দ্রুত সম্প্রসারণ, এর ফলে খরচ আর ঝুঁকি দুটোই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংস্থাটি এখন আরও বেশি করে ড্যাম্পড লিজ নিচ্ছে। ড্যাম্পড লিজ মানে হল শুধু প্লেন নয়, তার সাথে পাইলট আর ক্যাবিন ক্রুও অন্য সংস্থা থেকে ভাড়া করা। ম্যানেজমেন্ট নিজেই স্বীকার করছে যে এটা তুলনামূলকভাবে অনেক বেশি ব্যয়বহুল একটা ব্যবস্থা। রাইট। অন্যদিকে তাদের এওজি অর্থাৎ এয়ারক্রাফট অন গ্রাউন্ড, অর্থাৎ যে প্লেনগুলো যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারছে না, তার সংখ্যা প্রায় ৪০-এর ঘরে আটকে আছে। মানে প্রায় ৪০টা প্লেন শুধু বসেই আছে, কোনো আয় করছে না। এর ওপর পাইলটদের উড়ানের সময় নিয়ে যে নতুন নিয়ম বা FDTL আসছে, তাতে কর্মদের খরচ আরও বাড়বে। সবচেয়ে বড় কথা, খোদ সিইও নিজেই বলেছেন যে এই আন্তর্জাতিক সম্প্রসারণ আদৌ লাভজনক হবে কিনা তা বিচার করার সময় এখনও আসেনি। তার মানেটা কি দাঁড়ালো? লাভজনকতা নিশ্চিত হওয়ার আগেই তারা বিপুল খরচ আর জটিলতার বোঝা ঘাড়ে নিচ্ছে। এটা কি একটা দূরদর্শী বিনিয়োগ, নাকি একটা ব্যয়বহুল জুয়া? আমি এটাকে জুয়া বলবো না, বলবো ভবিষ্যতের জন্য একটা ক্যালকুলেটেড বা হিসাব করা বিনিয়োগ। আপনি খরচের কথা তুললেন, কিন্তু দেখুন, ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তারা দারুণ কাজ করেছে। জ্বালানির ইউনিট খরচ বা ক্যাস্ক 16% কমানো একটা বিরাট পরিচালন সাফল্য। হ্যাঁ, আমি মানছি কিছু খরচ বেড়েছে, কিন্তু তারা তো এর দীর্ঘমেয়াদী সমাধানও খুঁজছে। যেমন ধরুন, বেঙ্গালুরুতে তারা নিজস্ব MRO হাব তৈরি করছে। MRO মানে হলো মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল। প্লেনের রক্ষণাবেক্ষণের কারখানা। একদম। বর্তমানে তাদের ৯০-৯৫% MROর কাজ বিদেশে হয়, যেখানে অনেক সময় আর ডলার দুটোই খরচ হয়। একবার বেঙ্গালুরুর এই সুবিধাটা চালু হয়ে গেলে তারা নিজেদের প্লেনের কাজ দেশেই করতে পারবে, যা ভবিষ্যতে তাদের খরচ আর সময় দুটোই বাঁচাবে। এটা একটা দূরদর্শী পদ্ধতি। দেখুন, জ্বালানির দাম কমেছে, এটা ইন্ডিগোর একা সাফল্য নয়, এটা বিশ্ববাজারের ফল। আমার মতে এই জ্বালানির দাম কমার সুবিধাটা তাদের বাড়তে থাকা অন্য খরচগুলোকে ঢাকার একটা আড়াল হিসেবে কাজ করছে। আমি তো আগেই বলেছি, জ্বালানি আর মুদ্রা বিনিময়ে বাদ দিয়েও তাদের ইউনিট খরচ প্রায় 4% বেড়েছে।
আর সংস্থা নিজেই তো বলছে যে সারা বছরের জন্য তাদের খরচ আরও বাড়বে। কারণগুলো স্পষ্ট: এওজি বা বসে থাকা প্লেনের সমস্যা, ব্যয়বহুল ড্যাম্প লিজ আর রুপির অবমূল্যায়ন। এগুলো কোনো সাময়িক সমস্যা নয়, এগুলো এখন স্থায়ী রূপ নিয়েছে। আপনি এমআরও সুবিধার কথা বললেন, নিঃসন্দেহে এটা একটা দারুণ উদ্যোগ, কিন্তু এটা তৈরি হতে ৩-৪ বছর সময় লাগবে, আর এর জন্য ১,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। এটা তো বর্তমানের খরচ কমানোর কোনো সমাধান নয়। বর্তমানের কঠিন বাস্তবতাকে ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখিয়ে তো আর ঢাকা যায় না। সব মিলিয়ে দেখলে আমার মতে পরিচালন দৃষ্টিকোণ থেকে ইন্ডিগোর এই ত্রৈমাসিকের ফলাফল তার ব্যবসায়িক মডেলের স্থিতিস্থাপকতা আর আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রবেশ করার ক্ষমতারই প্রমাণ দেয়। যে লোকসানের অঙ্কটা আমরা দেখছি সেটা মূলত মুদ্রা বিনিময়ের হারের ওঠানামা আর অ্যাকাউন্টিং নিয়মের ফল, যা তাদের ব্যবসার আসল স্বাস্থ্যকে ঠিকভাবে তুলে ধরে না। দীর্ঘমেয়াদী বৃদ্ধি, আন্তর্জাতিক রুটে স্ট্রেচ প্রোডাক্টের মতো নতুন উদ্ভাবন এবং এমআরও সুবিধার মাধ্যমে স্বনির্ভর হওয়ার যে চেষ্টা, তা একটা সুস্পষ্ট এবং সফল কৌশলেরই পরিচয় দেয়। আমার সারসংক্ষেপটা একটু ভিন্ন। পরিচালন সূচকগুলোতে কিছু উন্নতি অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু ২৫.৮ বিলিয়ন টাকার বিশাল নেট লোকসানকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এটা বৈদেশিক মুদ্রার প্রতি সংস্থার গুরুতর এবং ক্রমবর্ধমান দুর্বলতাকে তুলে ধরে। এর সাথে যখন বাড়তে থাকা পরিচালন ব্যয়, ৪০টিরও বেশি প্লেন মাটিতে বসে থাকার মতো স্থায়ী সমস্যা আর ড্যাম্প লিজের মতো উচ্চ খরচ যোগ হয়, তখন এই ফলাফল ইন্ডিগোর আগ্রাসী সম্প্রসারণ কৌশলের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা ভালো, কিন্তু বর্তমানের কঠিন বাস্তবতাকে অস্বীকার করা বিপজ্জনক হতে পারে। এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট হল, ইন্ডিগোর উচ্চাভিলাষী দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে তার স্বল্পমেয়াদী আর্থিক ও পরিচালন ঝুঁকির একটা স্পষ্ট দ্বন্দ্ব রয়েছে। একদম। আর এই কৌশলগত পুরস্কারগুলো শেষ পর্যন্ত এই বিশাল ঝুঁকিগুলোকে ছাপিয়ে যেতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আর তা বোঝার জন্য এই তথ্যসূত্রটি গভীরভাবে খতিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ।